আমার কি আছে না আছে আমার মনে হয় সেটা এনসিপির দুই একটা লিডার খুব ভালো করেই বলতে পারবে। তারা ভালো করেই জানে যে তাদের কোন জিনিস আমার সামনে আসার পরেও আমি তাদেরকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছি, এটা তারা জানে। কিন্তু এই দ্বিতীয় সুযোগটা আমি বিএনপি অথবা জামাত হলে দিতাম না এবং দিই না। স্যারের কাছে চাইছি, স্যার আপনি একজন পেশাদার সাংবাদিক, আপনার অনুসন্ধানের মাধ্যমে সোর্সের মাধ্যমে রাষ্ট্রের দুর্নীতি অসঙ্গতির অনেক ডকুমেন্টস আপনার হাতে আসে, সেগুলি কিছু আপনি নিজের সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরেন। তার মানে ব্যক্তি আপনার সঙ্গেও একটা সংবাদ মাধ্যমের একটা প্রতিযোগিতা আছে, যে মানে আপনি যেটা আসলে আপনার প্রতিষ্ঠান থেকে তুলে ধরছেন না, এমন অনেক কিছু আপনার ব্যক্তি জায়গা থেকে আপনি এটা তুলে ধরছেন। এই যে আপনার সঙ্গে আপনি সহ অন্য আর যারা এই প্রকাশ করার ক্ষেত্রে নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহার করতেছে, সেইটার সঙ্গে কি গণমাধ্যমের একটা প্রতিযোগিতা হইতেছে? এবং এই প্রতিযোগিতাটা কি মানে সম প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা? এই প্রতিযোগিতার মধ্যে, কারণ আমি সাংবাদিকতার এতটুকু বুঝি, যা কিছু এডিটেড না তা কিছু জার্নালিজম না। এখন এখন যদি কোনো কিছু মানে এইটা আপনি আসলে কিভাবে আপনি এটা দেখবেন? কারণ অনেক সময় তো এরকমও হইতে পারে, আমি জাস্ট আরেকটা লাইন বলি, অনেক সময় তো এরকম হইতে পারে যে আপনি হঠাৎ করে ক ব্যক্তিকে খুব অপছন্দ করতে শুরু করলেন। যদি আপনি ক ব্যক্তিকে অপছন্দ করতে শুরু করেন, তখন দেখা যায় যে ধরেন ক আর খ দুইজনের ব্যাপারেই আপনার কাছে তথ্য আছে, আপনি সিলেক্টিভ ভাবে শুধু ক এর বিরুদ্ধে রিপোর্টটা আপনি প্রকাশ করলেন। এটা হইতে পারে কিনা বা এটা হচ্ছে কিনা এখন? থ্যাংক ইউ খালিদ ভাই। আমার মনে হয় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আমাকে করেছেন, এবং এটা উত্তর দেওয়ার জন্য আপনার মাধ্যমে আপনার থেকে আর ভালো কোনো মাধ্যম হয়তো আসবে না আমার সামনে, অথবা আই ডোন্ট নো। তো আমার যে অর্গানাইজেশন আমি কাজ করি, আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক, এখান থেকে আমি আমার যে ডেস্ক, আমি যে বিষয়ে কাজ করি তা হচ্ছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, মায়ানমার, ভারত, অনেক সময় আরো অন্যান্য প্রজেক্টও আমাকে কাজে লাগানো হয়। যেহেতু আমি বাংলাদেশ থেকে আসছি এবং বাংলাদেশের বিষয়ক সাংবাদিকতা করেই আমার এই পথে যাত্রা শুরু, তো অবশ্যই ন্যাচারালি বাংলাদেশের বিভিন্ন নিউজের প্রতি আমার আগ্রহ অনেক বেশি থাকে। আর লোকজন যেহেতু আমাকে চেনে, অনেকেই আমাকে চেনে, বিভিন্ন সেক্টর অনেকে আমাকে চেনে, অনেকে আমার কাছে বিভিন্ন রকমের তথ্য প্রমাণ সহ পাঠিয়ে থাকে। এখন ন্যাচারালি আমার আল জাজিরাতে কোনো বাংলা ডিভিশন নাই, এবং এখানে আপনার বিভিন্ন রকম নিউজের আমাদের কাছে আসতে থাকে প্রতিনিয়ত, এবং বাংলাদেশ কেন্দ্রিক নিউজই সবসময় করা সম্ভব না। এটা 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 বেশ অসম্ভব একটা বিষয় আর কি। আর ডকুমেন্টারি করতে অথবা একটা নিউজ স্টোরি করতে আমাদের সময় লাগে, অনেক অনেক বেটিং লাগে। তারপরেও আমি যখনই সময় পেয়েছি, আমি আল জাজিরা ছাড়াও অন্যান্য মাধ্যমেও আমার রিপোর্ট আমি করেছি। নেত্র নিউজের জন্য করেছি, ওসিসিআরপির জন্য করেছি, দ্য টাইমসের জন্য করেছি, হারিসের জন্য করেছি, এরকম আরো অনেকের জন্যই আমি রিপোর্ট করেছি। বাংলাদেশের মানব জমিনের জন্য কয়েকটা রিপোর্ট আমি লিখে দিয়েছি। বাট যেটা হয় সেটা হচ্ছে যে আমার কাছে যা আসে, আমার পক্ষে এগুলা যেহেতু বাংলাদেশের কোনো পত্রিকায় গ্রহণ করতে রাজি হয় না। এখন কেন তারা রাজি হয় না সেটা একটা বেশ বড় প্রশ্ন। কারণ আমি অনেক সময় জিজ্ঞেস করেছি, অনেকের এডিটরদের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে যে মালিক ঝামেলা করতে পারে, মালিক পছন্দ করবে না, অথবা সরকার আমাদেরকে চাপ দিতে পারে, চাপ দিয়ে নিউজ তুলে নেবে, অনেক প্রবলেম করতে পারে, আমাদের হয়তো ওয়েবসাইট ডাউন করে দিবে, আমাদের জার্নালিস্টকে ভয় দেখাবে। তো আমার কাছ থেকে আসা রিপোর্ট এখনো পর্যন্ত অনেকেই বেশ ভয় পান আর কি। আমার মনে হয় একটা আতঙ্কে থাকেন যে আমার নামে অ্যাফিলিয়েটেড হয়ে গেলে কোনো না কোনো ভাবে যদি তারা ক্ষতিগ্রস্ত হন। কারণ আমার অনেক রিপোর্ট হয়তো অনেকের বিপক্ষে গেছে, অনেকে এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে কিছুটা হয়েছে, লাইক সামহাউ সাম পিপল গট এফেক্টেড, এবং তারা কোনো না কোনো ভাবে বিভিন্ন পত্রিকা মিডিয়া হাউসের সাথে সম্পৃক্ত। তো আমার প্রেজেন্স থাকলে তারা মনোক্ষুণ্ণ হবেন। তো আমি যেটা করি, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, একেবারেই যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো যাওয়া উচিত মানুষের কাছে, আমি নিজেই একটু সময় বের করে ওই সেই রিপোর্ট গুলা অথবা সেই ডকুমেন্ট যা কিছু আসে একটু যাচাই বাছাই করে। আর আমার তো অবশ্যই বাংলাদেশে একটা নিজস্ব কিছু লোকজন আছে যারা আমার জন্য এই ফ্যাক্ট চেক গুলা করেন অথবা খোঁজ নেন, বিভিন্ন দপ্তরে গিয়ে আপনার সত্যতা ভেরিফিকেশন করে আসেন। তো সেই মেকানিজমটা আমার আছে, বাট আমি ওটা সামনে আনতে চাই না। আপনি অবশ্যই সামনে আনবেন না স্যার, আপনি তাকে প্রোটেক্ট করতেই হবে। আমার মানে এবং সেগুলো আমি এডিট করেই নরমালি প্রকাশ করে থাকি। আর আমার মনে হয় যে আমি ফেসবুকে যেটা করি এটা আসলে সাংবাদিকতা না। আমি তো ফেসবুকে সাংবাদিকতা করতে আসি নাই, আমার সাংবাদিকতা অন্য জায়গাতে হয়। যেটা আমার কাছে আসে, এটা আমার কাছে চলে আসে তথ্য, এবং আমার মনে হয় যে মানুষের জানা প্রয়োজন, পিপল শুড নো, আমি শেয়ার করে দেই। আমি শুধু সাংবাদিকতার একজন মানে ছাত্র হিসাবে আমি আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে ধরেন
আপনি ফেসবুকেরটাকে আপনি সাংবাদিকতা বলতেছেন না, কিন্তু আপনাকে যখন মানে আরো 15-20 বছর পরে যখন কন্টেন্ট অ্যানালাইসিস করে আমাদের সময়টাকে ধরা হবে, তখন আপনি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিসাবে থাকবেন। তখন আপনার এগুলিকে আসলে কি হিসাবে ধরা হবে? কারণ আমি আপনাকে ঘটনাটাও বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যখন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসাটার ওই ভিডিও যখন আপনি প্রকাশ করলেন, তখন এই উপদেষ্টা কিন্তু প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্রের গোপন ও বিশেষায়িত স্পর্শকাতর তথ্য, অর্থাৎ এয়ারপোর্টের সিসি ক্যামেরার তথ্য যদি আপনার কাছে চলে যায়, তার মানে আপনার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজনও আছে, এবং সেইটার ক্ষেত্রে আপনি একটা পিক এন্ড চুজ করতেছেন। আসিফ মাহমুদ সজীব ভাইকে আপনি দেখতে পারেন না, এনসিপিকে আপনি অপছন্দ করেন, সেই জন্য এটা সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দিচ্ছেন। কিন্তু বিএনপির কেউ হইলে, আমি কথার কথা করতেছি, বা জামাতের কেউ হইলে সেইটা আপনি দিতেন না। ব্যাপারটা কি একটা মানে একটা অসম জায়গা তৈরি করতেছে কিনা? ব্যাপারটা মোটেও অসম জায়গায় তৈরি করতেছে না, এবং আপনি একটা বেশ মজার একটা চ্যাপ্টার নিয়ে আসছেন। আই উইল গো ব্যাক টু দ্য বিফোর ওয়ান, যেটা বলতেছিলাম যে আজ থেকে 15-20 বছর পরে গেলে যখন এগুলো নিয়ে আলোচনা হবে, ইফ আই এম অ্যালাইভ অর নট, তখন এগুলো কি হিসেবে গণ্য হবে? তখন এগুলো এই হিসেবে গণ্য হবে যে বাংলাদেশের সাংবাদিকতা করাটা এতটাই ভীতিকর ছিল যে সাংবাদিকরা অমুক সাংবাদিকের জুলকারনাইন সায়ের খানের রিপোর্ট নিত না, এই লোককে বাধ্য হয়ে অনলাইনে রিপোর্ট প্রকাশ করে দিতে হইতো। এটা এডিটেড বলেন, র বলেন, হোয়াট এভার ইট ইজ। তো অবস্থাটা এতটাই একটা ভীতির সিচুয়েশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছিল। আর আমি তো এর আগেও জন্য আজিজের যে এয়ারলাইনের ভেতরে থাকা ফুটেজ ক্যাপচার করে নিয়ে আসছিলাম। ইসরায়েলির যে মোসাদের যে আউটপোস্ট হাঙ্গেরি, দুটোর মধ্যে ঢুকে গিয়ে মোসাদের যে টেকনিক্যাল ম্যানুয়াল স্পাইওয়ারের, সেটারও ছবি তুলে নিয়ে আসছিলাম। সেগুলো তো স্পর্শকাতর জায়গায় ছিল, এবং সেগুলো তো আমি পাবলিক ইন্টারেস্টের জন্যই করেছি, অনুসন্ধানী সাংবাদিকতার জন্যই করেছি। আসিফের সাথে আমার তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, আমি ওরা ভালো করে চিনিও না, কখনো কথা হয় নাই। এবং এনসিপির প্রতি আমার কি আছে না আছে, আমার মনে হয় সেটা এনসিপির 2-1টা লিডার খুব ভালো করেই বলতে পারবে। তারা ভালো করেই জানে যে তাদের কোন জিনিস আমার সামনে আসার পরেও আমি তাদেরকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছি, এটা তারা জানে। কিন্তু এই দ্বিতীয় সুযোগটা আমি বিএনপি অথবা জামাত হলে দিতাম না, এবং দিই না নর্মালি। সো আমার মনে হয় যে ওরা এখনো বেশ তরুণ বয়সে তরুণ। তারপরে আপনার কোনো বায়াস কারো এগেইনস্টে বা কারো পক্ষে এরকম কোনো বায়াস? আপনি ভুল কাজ করবেন, চুরি করবেন, দুর্নীতি করবেন, ধরা পড়বেন, সামনে আসবে, আমার কাছে আসবে, আমি আপনাকে শেয়ার করে দিব। সেটা আপনার সোশ্যাল মিডিয়া পোস্টিং এর ক্ষেত্রে আপনি কোনো বায়াস থেকে কোনো কিছু করতেছেন এরকম আপনার মনে হয় না? না, নেভার আই উইল নেভার ডু দ্যাট। আপনি যদি কোনো কিছু একটা অপরাধ পান কোথাও, আপনি আমার কাছে যদি এসে বলেন, এন্ড এটা যদি কোনো বিশেষ ব্যক্তির বিরুদ্ধে যায়, এতে তো আমার কোনো কিছু যায় আসতেছে না। আমার তো কোনো মাস্টার নাই, তাই না? লাইক আই ডোন্ট কনসিডার এনিওয়ান অ্যাজ মাই মাস্টার অর এনিওয়ান অ্যাজ মাই বস অর এনিথিং লাইক দ্যাট। আচ্ছা, আমি আবার একটু আসবো আপনার কাছে। আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দগুলি, বা আপনার সব মানুষেরই ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকে, আপনার প্রতি ব্যবহার দিয়েও আপনি আসলে অনেক সময় আলোড়িত হতে পারেন, সেইটার ক্ষেত্রে আপনি কি করেন সেটা নিয়ে আমি আরেকটা প্রশ্ন করতে আসবো। আমি একটু জেসিনের কাছে আসি। জেসিন,